নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বর্ধমানে আরএসএস প্রধানের সভা নিয়ে বড় নির্দেশ, কি বলল হাইকোর্ট? নিয়োগ মামলায় সিবিআই এর হাতে চাঞ্চল্যকর তথ্য, নাম এলো ভারতী ঘোষ, দিব্যেন্দু অধিকারীদের। এখন নির্বাচন হলে কার দখলে যেত বাংলা, তৃণমূল নাকি বিজেপি, কার পাল্লা ভারী? রোগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার, শান্তিপুর হাসপাতালে ঘটনায় ক্ষুব্ধ স্বাস্থ্য ভবন, তলব করল রিপোর্ট। পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী যুবক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রবিবার এই সভা রয়েছে, সেদিন স্কুল খোলা থাকবে না, পরীক্ষাও নেই, সেজন্য শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে বিচারপতি নির্দেশ দিয়েছেন কোনো পরীক্ষার্থীর যাতে সমস্যা না হয় সেটা দেখার দায়িত্ব মামলাকারীর। মামলাকারীর আইনজীবী দিন বলেন, সাই কমপ্লেক্সের মাঠ 50 বিঘা জমি জুড়ে 1 থেকে 2 কিমির মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, তাই কোনো অনুমতি চাওয়ার দরকার নেই। মোহন ভাগবত আসবেন, এসডিওকে চিঠি দিয়ে জানানো হয় লাউডস্পিকার ব্যবহার করা হবে। গতকাল জানানো হয়েছে কোনো সাউন্ড বক্স ব্যবহার করলে সভার অনুমতি বাতিল হবে, অথচ কিছু লিখিত দেওয়া হয়নি। কোনো সাইলেন্স জোন নেই সেখানে। আমরা পরে জানাই কোনো লাউডস্পিকার ব্যবহার করব না। বিচারপতি অমৃতা সিনহা জানতে চান কতজন আসবেন এই সভায়, যেখানে সভা হচ্ছে সেটা কি মার্ক করা হয়েছে? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের একটি নির্দেশের কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার করা যাবে না। তিনি জানান দৌড়ি স্কুল আছে এই চত্বরে 2 কিমির মধ্যে। বিচারপতি প্রশ্ন করেন, যদি মাইক ব্যবহার না করা হয় 500 মিটারের বাইরে স্কুল, কোথায় অসুবিধা? মাত্র 15 মিনিট হবে সভা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, 45টি মাইক ব্যবহার করা হচ্ছে এই সভায়, শব্দ নিয়ন্ত্রণ করবে কে? বিচারপতি অমৃতা সিনহা তখন বলেন, আমি সেই জন্যই জানতে চাইছি কত বড় সভা, মাইকে কত ডেসিবেল ব্যবহার করা হচ্ছে সেটা দেখার দায়িত্ব কার, কে প্রয়োগ করবে? দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেখা উচিত, রেগুলেট করে দিন যাতে শব্দ সীমার বাইরে না যায়। নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়, এবার এই মামলায় সিবিআই এর হাতে এক চাঞ্চল্যকর তথ্য। প্রায় 3 বছর ধরে তদন্ত চলছে নিয়োগ মামলায়। এখনো পর্যন্ত এই মামলায় জেলবন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার সাথেই নাম জড়িয়েছিল শাসক দলের আরও একাধিক নেতা বিধায়কের। এবারে নিয়োগ মামলায় উঠিল পদ্ম শিবিরের আরও 2 প্রভাবশালী নেতা নেত্রীদের নাম। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে প্রার্থীদের নাম সুপারিশের সাথে যুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং এমনকি নাম রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরেরও। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ আগে তৃণমূল ছিলেন। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী আগে তৃণমূলের তমলুকের সাংসদ ছিলেন। আদতে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তবে বর্তমানে দিব্যেন্দু এবং ভারতী দুজনেই বিজেপিতে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিজেপির 2 প্রভাবশালী নাম জড়ানোর ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এমন একটি নাম তালিকা পেয়েছে সিবিআই, যা ইতিমধ্যে সিবিআই এর বিশেষ আদালতে রিপোর্ট আকারে পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে উল্লেখ করা হয়েছে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা বালা ঠাকুর সহ তৃণমূলের শওকত মোল্লার মতো একাধিক প্রভাবশালী নাম। সিবিআই সূত্রে খবর, তারা প্রত্যেকেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন। জানা যাচ্ছে 20টি করে চাকরির জন্য সুপারিশ করেছিলেন দিব্যেন্দু এবং মমতা বালা। এছাড়া আর 4টি নাম সুপারিশ করেছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। দিল্লি দখলের পর আসন্ন নির্বাচনে বাংলার জয়ের জন্য মরিয়া গেরুয়া শিবির। কিছুদিন আগে দিল্লিতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের রেকর্ড ভোটে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। দীর্ঘ 27 বছর পর দিল্লিতে আবার ক্ষমতায় পদ্ম শিবির। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে একেবারে গোহারা হারিয়েছে নরেন্দ্র মোদীর দল। রাজধানী দিল্লির সিংহাসন দখলের পর এবার বিজেপি টার্গেট পশ্চিমবঙ্গ। তাই আগামী বছরের নির্বাচনকে পাখিচ্য করে এবার বাংলা দখলে একেবারে ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপি। সদ্য সমাপ্ত দিল্লির নির্বাচনী অশাতিত সাফল্য লাভের পর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে গেরুয়া শিবিরের। তাই এবার একেবারে আটঘাট বেঁধেই আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। জয়ী দল হিসেবে এই মুহূর্তে ফুল ফর্মে রয়েছে পদ্ম শিবির, তাই রাজনৈতিক মহলে একটা চাপা গুঞ্জন চলছে। এই সময় যদি বাংলায় নির্যাতন হয়, তাহলে তৃণমূল এবং বিজেপির মধ্যে কাদের পাল্লা ভারী হবে? ইন্ডিয়া টুডেসে ভোটারের সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
ওই সমীক্ষা থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে বাংলায় ভোট হলে বিজেপির থেকে 6% এগিয়ে থাকবে তৃণমূল। ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন প্রজেক্ট করে জানা গিয়েছে এখন বাংলায় যদি ভোট হয় তাহলে তৃণমূলের কমপক্ষে 46% ভোট নিয়ে এগিয়ে থাকবে। অপরদিকে বিজেপির ক্ষেত্রে ভোট পড়বে মোটামুটি 40%। যদিও বিগত কয়েক বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে উঠছে একাধিক দুর্নীতির অভিযোগ। এছাড়া রয়েছে সন্দেশখালী, আরজিকর এবং জয়নগরের মতো ন্যাক্কারজনক ঘটনা। যদিও এই সমস্ত ঘটনা তৃণমূলের উপর সাময়িক প্রভাব ফেললেও তাতে ভোটে জিততে খুব একটা সমস্যা হবে না তাদের। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দীর্ঘ 15 বছর একচেটিয়াভাবে ক্ষমতায় থাকার ফলে বেশ কিছু বিষয়ে অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূলে, যার মধ্যে অন্যতম হলো সংখ্যালঘু ভোট। বাংলায় দীর্ঘদিন ধরে শক্তিশালী সংখ্যালঘু ভোট রয়েছে, সরাসরি এই ভোটেরই সুবিধা পাচ্ছে তৃণমূল। অন্যদিকে রয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্পের সুফল। এর ফলে রাজ্যের মহিলা ভোটারদের একটা বড় অংশের সমর্থন রয়েছে তৃণমূলের পক্ষেই। হাসপাতালে সাফাই কর্মী কম, রোগীর চাপ বেশি। দিনের ব্যস্ত সময় তাই রোগীদের আত্মীয়দেরই খানিকটা কাজ করতে হচ্ছে। এমনই অমানবিক দৃশ্য ঘিরে শুক্রবার দিনভর তোলপাড় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। 5 বছরের অসুস্থ মেয়ের বমি পরিষ্কার করতে হলো বাবাকেই। এভাবে কি আদেও হাসপাতাল কর্তৃপক্ষ নিজের দায় অস্বীকার করতে পারে? বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করলো স্বাস্থ্য ভবন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ স্বাস্থ্য ভবনের। ঘটনা ঠিক কি, কেনই বা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে এত আলোচনা ক্ষোভ? জানা গেছে শুক্রবার শান্তিপুর হরিপুর মিলের মাঠ এলাকার বাসিন্দা সমীশীলের 5 বছরের শিশুকন্যা জ্বর ও বমির সমস্যায় ভুগছিল। মেয়েকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান। জরুরি বিভাগে সে সময় কর্মরত ছিলেন চিকিৎসক তন্ময় সরকার। শিশুর শারীরিক পরীক্ষার সময় সে জরুরি বিভাগের দরজার কাছে বমি করে দেয়। অভিযোগ, শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করান জরুরি বিভাগে কর্তব্যরত ওই চিকিৎসক। সমীর বাবু প্রথমে প্রতিবাদ করলেও চিকিৎসক তাকে পরিষ্কার করতে কার্যত বাধ্য করেন। হাসপাতালে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে চিকিৎসককে বলতে শোনা যাচ্ছে, বাসের ট্রেনে মেয়ে গায়ে বমি করলে কি পরিষ্কার করতেন না? ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই তুমুল আলোচনা শুরু হয়। স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে কথা হয়। এসব কানে যেতেই স্বাস্থ্য ভবনের কর্তারা সঙ্গে সঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার ও সিএমওএইচ এর কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। বিষয়টি নিয়ে জয়েন্ট ডক্টরস ফ্রন্টের তরফে ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হাসপাতাল সুপার বলেছেন সাফাই কর্মী নেই। দুর্ভাগ্যজনক ঘটনা হলেও স্বাস্থ্য দপ্তর নিয়োগ করছে না, আর দুর্ভোগে পড়ছে চিকিৎসক ও রোগীরা। পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুরে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তদন্তে পুলিশ। শুক্রবার ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বারুইপুরের বাসিন্দা। সে 9ম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী যুবক সূর্য দাস নাবালিকা ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। অভিযোগ, নাবালিকাকে অ্যাসিড মারার হুমকিও দিত অভিযুক্ত। ভয় দেখিয়ে নাবালিকার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক তৈরি করে সূর্য। শুধু তাই নয়, ঘনিষ্ঠ ছবি তুলে রেখে পরে তা ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত সূর্য। সেই ছবি ভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছায়। তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে পুরো বিষয়টি বাড়ির সদস্যদের বলে। ঘটনাটি জানতে পেরে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করার আগে নির্যাতিতা বলে, আমার মুখে অ্যাসিড ছোড়ার হুমকি দিত, কাউকে কিছু বল দিয়ে আমার বাবা মাকেও মেরে দেবে বলতো। ভয়ে এতদিন কিছু বলতে পারিনি। নির্যাতিতার মা বলেন, আমরা স্বামী স্ত্রী সকাল 7টায় কাজে বেরিয়ে যাই, বাড়িতে একাই থাকতো মেয়ে। তখন ছেলেটি আমাদের বাড়িতে আসতো, মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে। এতদিন ভয়ে মেয়ে কিছু বলতে পারেনি। ওই ছেলেটি নিজের বন্ধু, আমাদের আত্মীয় পরিজনদের মেয়ের নগ্ন ছবি পাঠায়। তখন মেয়ে সব কথা আমাদের জানায়। আমরা এই যুবকের কঠোর শাস্তি চাই। বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বেই সূর্য নামে যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।